এই মুহূর্তে যারা ক্লাসটি দেখছো তাদের প্রত্যেককে সোপান এইচএস টিউটোরিয়ালের পক্ষ থেকে মোস্ট ওয়েলকাম। আমি দেবাশিস দা এখানে 12 ক্লাসের ভূগোল পড়াই। আজ তার দ্বিতীয় ক্লাস। বইয়ের প্রথম অধ্যায় ফিজিক্যাল জিওগ্রাফির অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের জিওমরফিক প্রসেস অর্থাৎ ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট বেশ কিছু ভূমিরূপ, সেই সম্পর্কে আমরা আজ আলোচনা করব। প্রথম অধ্যায়। আশা করি আজকে এই টপিকটা শেষ করে দিতে পারবো। তার আগে বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা একবার লাইক করো এবং যত বেশি পারো শেয়ার করতে থাকো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো, যাতে প্রত্যেক বিষয়ের ক্লাসটি সবার আগে তোমার ফোনে তুমি পেয়ে যাও। তাহলে চলো আজকের পড়া স্টার্ট করা যাক। আজকের প্রথম অধ্যায় প্রাকৃতিক ভূগোলের জিওমরফিক প্রসেস। আচ্ছা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে হ্যান্ড রিটেন অর্থাৎ আমার হাতের লেখা বেশ কিছু ফরম্যাট। এই অধ্যায় অর্থাৎ এটি সাতটার বই থেকে আমি এটা সংগ্রহ করেছি। তোমরাও নির্দিষ্ট একটা বই থেকে পড়াশোনা করো এবং আমার নোটটাকেও পাশে রাখো। তোমরা অবশ্যই খাতা পেন ইউজ করবে। এটা আমরা সাতটার বই থেকে নিয়েছি। তো প্রথমেই যে জিনিসটা আমাদের বুঝতে হবে এক্ষেত্রে, যে সবসময় মনে রাখবে সংজ্ঞা মানেই বৈশিষ্ট্য, অর্থাৎ যে কোনো একটা তোমাকে সংজ্ঞা দিয়েছে আবার কোথাও বৈশিষ্ট্য দিয়েছে, এই নয় যে তুমি সংজ্ঞা পড়ে গিয়েছো আর তুমি বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবে না সেই অধ্যায়ে। মনে করো বহির্জাত প্রক্রিয়া। আচ্ছা, বহির্জাত প্রক্রিয়ার পরীক্ষায় এসছে সংজ্ঞা, বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞা এসছে আর তুমি পড়ে গেছো এই বৈশিষ্ট্যগুলো। আচ্ছা, তাহলে তুমি কি বহির্জাত প্রক্রিয়ার সংজ্ঞাটা লিখে দিয়ে আসতে পারবে না? বা তুমি পড়ে গেছো বহির্জাত প্রক্রিয়ার বৈশিষ্ট্য, সংজ্ঞা পড়ে গেছো আর পরীক্ষা এসছে বৈশিষ্ট্য, তাহলে তুমি কি বৈশিষ্ট্য লিখে দিয়ে আসতে পারবে না? আশা করি তোমরা এই বিষয়গুলো জানো। যদি না জানো কমেন্ট করে আমাকে বলো। আমি এখানে প্রত্যেকটা ক্লাস ফরম্যাট আকারে শেখাবো, কারণ এর থেকে আর বেস্ট প্রসেস আমার হয় না। ঠিক আছে, আমি বলতেই পারি নিশ্চিত করে যে এই অধ্যায় আজকের পর আর তোমরা ভুলে যাবে না। ঠিক আছে, তাহলে চলো আজকের আমাদের মেন টপিকে আমরা চলে যাই। তো প্রথমেই যে জিনিসটা এই অধ্যায়ে আছে সেটা হচ্ছে আমাদের ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া। আচ্ছা, ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া কি আমি এখানে লিখে রেখেছি, দেখো, অর্থাৎ ভূমিরূপের পরিবর্তন যেটা প্রাকৃতিক ও রাসায়নিকভাবে আসছে। তীর চিহ্নটা দেখো ভূমিরূপের পরিবর্তনের দিকে। তার মানে কি, যে প্রক্রিয়া, দেখো এটা হচ্ছে আমি একটা নাউন, এটা একটা ওয়ার্ড, মেন ওয়ার্ড, ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়ার একটা নির্দিষ্ট ওয়ার্ড। তোমরা কয়েকটা ক্লাস করো, তাহলে তোমরা ফরম্যাট কী করে লিখতে হয় সেই জিনিসটা তোমরা বুঝে যাবে। তাছাড়াও আমার কাছে একটা বেস্ট ওয়ে আছে, সেটা আমি পরের ক্লাসে দেখাবো তোমাদের, নো প্রবলেম। ঠিক আছে, চলো তাহলে ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া জিনিসটা কি তোমরা আগে ভালো করে বুঝে নাও। তারপরে আমার নোটের সাপেক্ষে তুমি নিজে একটা নোট তৈরি করো আমার মতো করে, যেটা তুমি তোমার খাতায় লিখবে এবং নেক্সট ওই খাতা দেখেই তোমাকে পড়তে হবে। তাহলে আর বই আলাদা করে নেক্সট টাইম বেশি পড়ার দরকার নেই। ঠিক আছে, তো ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া হচ্ছে সেই সমস্ত প্রক্রিয়া যে প্রক্রিয়ার দ্বারা প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তন হয় এবং তার ফলে কি হচ্ছে, ভূমিরূপের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, ভূমিরূপের পরিবর্তন কি দেখা যাচ্ছে, উঁচু ভূমি নিচু হয়ে যাচ্ছে, আবার নিচু ভূমি উঁচু হয়ে যাচ্ছে, বা ভূমি ক্ষয়প্রাপ্ত হচ্ছে, ধস হচ্ছে, যা কিছু হতে পারে। ভূমিরূপের পরিবর্তন হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক ও রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে। তো এইটাই যখন তুমি নিজের মতো করে নিজের খাতায় ফরম্যাট আকারে লিখে নেবে, ঠিক আছে, সেটাই হবে সত্যিকারের পড়া তোমার ক্ষেত্রে। তো এক্ষেত্রে আমাদের প্রাকৃতিক ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া আলোচনা আছে বইয়ে, যেটুকু আমাদের দরকার ব্যাস সেটুকুই আমরা শিখব। তো প্রাকৃতিক ভূমিরূপ সংক্রান্ত প্রক্রিয়া আমরা দুটি ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া আর এটা হচ্ছে অন্তর্জাত। বহির্জাত মানে হচ্ছে বাইরের আর অন্তর্জাত মানে ভিতরে। অন্তর্জাত প্রক্রিয়াটা আমাদের এই অধ্যায়ে তেমন একটা দরকার নেই, তো আমরা সেটা আলোচনা করব না, বহির্জাত প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। আচ্ছা, বহির্জাত প্রক্রিয়া আমি এখানে বেশ কিছু বৈশিষ্ট্য লিখে দিয়েছি একদম ফরম্যাট আকারে, ইজি ওয়ে। সেইটা তোমরা যখন পরীক্ষার ক্ষেত্রে লিখবে তখন একদম পূর্ণ বাক্যে লিখবে। এটা আমি জাস্ট যেটুকু দরকার মেন শব্দ সেটুকুই লিখেছি। ঠিক আছে, চলো এখানে কি লিখেছি দেখো, নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার ও পুঞ্জিত ক্ষয়। তার মানে কি, বহির্জাত প্রক্রিয়াটা হচ্ছে যে সমস্ত প্রাকৃতিক বহিস্থ তোমার
বিভিন্ন প্রক্রিয়া, যেমন নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, এই সমস্ত জিনিসগুলোর দ্বারাই ভূর্জত প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এবং কি হয়, এর ফলে এই সমস্ত প্রাকৃতিক শক্তির দ্বারা ভূমি কী হচ্ছে, ক্ষয় হচ্ছে বা সঞ্চয় হচ্ছে। আর কি হচ্ছে, এই সমস্ত প্রক্রিয়াটা হচ্ছে আমাদের ধীরগত প্রক্রিয়া। তার মানে কয়েক বছর ধরে বা 10 বছর, 15 বছর বা 100-200 বছর ধরে বহির্জাত প্রক্রিয়াগুলো সম্পন্ন হতে পারে। আর কি হতে পারে, উপপৃষ্ঠীয় অংশে এর প্রভাব সর্বাধিক হয়। উপপৃষ্ঠীয় অংশ কথাটার মানে কি? উপপৃষ্ঠীয় কথাটার মানে হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকা। ভূপৃষ্ঠ সংলগ্ন এলাকা বলতে যদি বলি আমি, ভূপৃষ্ঠের উপরে আর ভূপৃষ্ঠ থেকে অল্প নিচে, ঠিক আছে, অল্প নিচের থেকে বহির্জাত প্রক্রিয়াগুলো সম্পূর্ণ হয়। ভূপৃষ্ঠের একটু উপরে আর ভূপৃষ্ঠের থেকে একটু নিচে, সেটাই হচ্ছে উপপৃষ্ঠীয় অংশ। তাহলে এইভাবে আমরা কি বলতে পারি, এইভাবে ভূপৃষ্ঠের বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ গড়ে ওঠে। তার মানে এটা হচ্ছে আমাদের বৈশিষ্ট্য, বুঝে গেলাম। তার মানে কি, বর্জিত প্রক্রিয়া যদি আমাদের পরীক্ষায় সংজ্ঞা আসে, তাহলে আমরা কি লিখতে পারি, নদী, সমুদ্র তরঙ্গ, বায়ু, হিমবাহ, আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, বিভিন্ন প্রাকৃতিক শক্তিসমূহ, বহিস্থ প্রাকৃতিক শক্তিসমূহ ভূপৃষ্ঠের উপরে যখন ভূমিকে ক্ষয় সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে দিচ্ছে, যেটা একটা ধীরগতি প্রক্রিয়া, তাকেই আমরা বহির্জাত প্রক্রিয়া বলতে পারি কি না? আচ্ছা, হলো কি না জিনিসটা? তাহলে দেখো, এমনভাবে পড়তে হবে যেটা সব ক্ষেত্রে কাজে লাগে। আমাদের মোটিভ কি হবে, অল্প পড়ব বেশি জানবো, অল্প লিখব, যখন আমি নিজে লিখবো তখন অল্প লিখবো। পরীক্ষার ক্ষেত্রে সেই অল্প লেখাটাকে আমাকে কি করতে হবে, নিজের মতো করে সাজিয়ে লিখতে হবে। এইটা তোমাকে আগে শিখতে হবে, আর আমি তোমাদের এটা শেখাবো। কয়েকটা দিন ক্লাস করো আমার সঙ্গে, দেখো শিখে যাবে কতটা ইজি জিনিস পড়াশোনা। তারপরে বহির্জাত প্রক্রিয়া হয়ে গেল। এবার বহির্জাত প্রক্রিয়ার মধ্যে একটা প্রসেসকে আমরা বলি পর্যায়ন। আচ্ছা, বহির্জাত প্রক্রিয়াকে ইংলিশে কি বলা হয়, এক্সোজেনাস প্রসেস। আচ্ছা, কি বলা হয়, এক্সোজেনাস প্রসেস। ইংলিশটা আমাদের সঙ্গে সঙ্গে পড়ে নিতে হবে। আর কি আছে, পরীক্ষা আসতেই পারে, গ্রেডেশন কি, তাহলে সেটা হচ্ছে কি, পর্যায়ন। আচ্ছা, পর্যায়ন বা গ্রেডেশন, পর্যায়নটা প্রথম কে ব্যবহার করেছিলেন, J.K. গিলবার্ট প্রথম তিনি গ্রেড শব্দটা ব্যবহার করেছিলেন 1876 খ্রিস্টাব্দে। এটা শর্ট কোশ্চেন আসতেই পারে। তো পর্যায়ন জিনিসটা কি, আগে ভালো করে বুঝে নাও। পর্যায়ন জিনিসটা হচ্ছে এমন একটা অবস্থা, যেই অবস্থা বা যে প্রক্রিয়ায় পৃথিবীর অসমতল ভূমিরূপ মানে হয় উঁচু রয়েছে বা নিচু রয়েছে, সেই সমস্ত ভূমিরূপ পর্যায়ক্রমে মানে ধীরে ধীরে একটা নির্দিষ্ট পথে ক্ষয় ও সঞ্চয় কাজের মাধ্যমে সমতল অবস্থায় চলে আসে। তার মানে কি, উঁচু স্থান ক্ষয়, বহন আর সঞ্চয়ের মাধ্যমে নিচু স্থানে গিয়ে সেই স্থানটাকে উঁচু করে দিচ্ছে, আর উঁচু স্থানটা দেখা যাচ্ছে নিচু হয়ে যাচ্ছে। তাহলে এই যে প্রক্রিয়া ভূমিরূপে, যে এই সমস্ত যে প্রক্রিয়াগুলো হচ্ছে অসমতল ভূমিরূপ, তাহলে সেটা আমি এখানে লিখেছি, দেখো, অসমতল ভূমিরূপ ক্ষয়, বহন, সঞ্চয় হচ্ছে এবং তারপরে একটা সমতল ভূমিরূপে সৃষ্টি হচ্ছে। তাহলে সেটাকে আমরা কি বলবো, পর্যায়ন। তাহলে অনেকে এইভাবেই নোটে, আমরা যখন নোট করি, বেশিরভাগ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করতো বা স্যাররা কী করতো, ম্যাক্সিমাম স্যার পর্যায়ন কাকে বলে, তখন আমরা কী লিখতাম, এইভাবেই লিখতাম যে যেসব প্রক্রিয়ার দ্বারা তোমার পৃথিবীর অসমতল ভূমিরূপ পর্যায়ক্রমে ক্ষয়, সঞ্চয় বা বহনের মাধ্যমে ভারসাম্য বা সমতল অবস্থায় পৌঁছায়, নিচু স্থান উঁচু হচ্ছে বা উঁচু স্থান নিচু হচ্ছে, এই প্রক্রিয়াগুলি হচ্ছে পর্যায়ন। তাহলে এতগুলো কথা আমাকে লিখতে হতো, তাহলে টাইমটাও বেশি লাগতো, আর লিখতে লিখতে দেখা যাবে, মানে প্রত্যেকটা কোশ্চেন আমরা এইভাবে লিখছি, লিখতে লিখতে দেখা যাবে আমাদের মাথা কাজ করবে না, তখন আমরা পড়াও ভুলে যাব আর পড়তেও ভালো লাগবে না। কিন্তু আমি এখানে দেখো একদম অল্প কথায় পুরো জিনিসটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তোমার নোট তুমি নিজে বানাবে, তাহলে তো তুমি সত্যিকারের মনে রাখতে হবে পড়াটা। তোমার নোট অন্য কেউ পড়ে বুঝতে পারবে না। ঠিক আছে, চলো এরপরে কি বলেছে দেখো, পর্যায়ন। আচ্ছা, পর্যায়নের থেকে আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে কি না, গ্রেডিয়েন্ট ল্যান্ড। আচ্ছা, গ্রেডিয়েন্ট ল্যান্ড কি বা পর্যায়িত ভূমিভাগ কি, আমি এখানে একটুখানি লিখে দিয়েছি। তার মানে কি, সৃষ্ট সমতল অংশ। আচ্ছা, সৃষ্ট সমতল অংশ জিনিসটা কি, পর্যায়নের ফলে তোমরা বুঝে নাও, তাহলে তো শব্দ সম্পর্কে তোমাদের জ্ঞান হয়ে যাবে আর তোমরাও নিজের মতো করে লিখতে পারবে। তো সৃষ্ট সমতল অংশ মানে কি বলছি এখানে, আচ্ছা, পর্যায়নের ফলে যে সমতল অংশ তৈরি হয়ে গেল, তার মানে কি, উঁচু স্থানটা নিচু হয়ে যাচ্ছে আর উঁচু স্থানটা নিচু হয়ে গেল।
মানে নিচু স্থানটা উঁচু হয়ে গেল। তাহলে নিচু স্থানটা যে উঁচু হয়ে গেল, তাহলে একটা সমতল অংশ তৈরি হয়ে গেল, পুরোটাই সমতল অংশ তৈরি হয়ে গেল, উঁচুটা নিচু আর নিচুটা উঁচু, তাহলে পুরোটা একটা সমতল পৃষ্ঠে চলে এসেছে। যে সেই যে পৃষ্ঠ, যে সেই যে অংশ টোটালটাই, সেটাই হচ্ছে আমাদের গ্রেডেন্ট ল্যান্ড, মানে হচ্ছে পর্যায়িত ভূমিভাগ। কিন্তু যে প্রক্রিয়ায় হইল বা হলো সেটাই হচ্ছে আমাদের পর্যায়ন। বোঝা গেল আশা করি? তাহলে পর্যায়ন, তাহলে যে প্রক্রিয়ায় সমতল হচ্ছে সেই প্রক্রিয়াটাই হচ্ছে পর্যায়ন। আর পর্যায়নের ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে সমতল ভূমিভাগ, সেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে হতে পারে, সেটাকে আমরা কি বলছি? গ্রেডেন্ট ল্যান্ড বা পর্যায়িত ভূমিভাগ। বোঝা গেছে আশা করি পর্যায়নটা? চলো তাহলে নেক্সট স্লাইডে আমরা চলে যাচ্ছি, নেক্সট টপিক। আচ্ছা, এখানে দেখো, এখানে আমি পর্যায়নটা আবার এখানে লিখে দিয়েছি। দেখো, উঁচু স্থান নিচু হচ্ছে আর নিচু স্থান উঁচু হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের মোস্ট অ্যাপ্রুভেল কথা হচ্ছে এটাই। কিন্তু পরীক্ষায় এইটুকু লিখলে তো হবে না, এটাকে সুন্দর করে একটা বাক্য তোমাকে লিখতে হবে, যেটা যেটা অ্যাপ্রুভেল হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা প্রপার নাউন, নির্দিষ্ট তোমার সংজ্ঞার মেন যেটা জিনিস সেটা লিখেছি আমি। তখন তোমাকে পরীক্ষায় গিয়ে সঠিক করে লিখতে হবে পুরোটা বাক্য। আচ্ছা, পর্যায়নকে আমরা দুভাগে ভাগ করতে পারি এখানে। এক ভাগ হচ্ছে অবরোহণ আর একটা হচ্ছে আরোহণ। আচ্ছা, পর্যায়নকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অবরোহণ। অবরোহণ প্রক্রিয়াটাকে আমি এখানে কি বলেছি দেখো, উঁচু স্থান নিচু হচ্ছে। তার মানে কি? উঁচু স্থান নিচু হচ্ছে যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে অবরোহণ প্রক্রিয়া। ঠিক আছে? আর রয়েছে আমাদের আরোহণ প্রক্রিয়া, যেটা হচ্ছে নিচু স্থান উঁচু হচ্ছে। তাহলে পর্যায়নে আমরা কি পড়েছিলাম? যে প্রক্রিয়ায় উঁচু স্থান নিচু হচ্ছে এবং নিচু স্থান উঁচু হচ্ছে তাকে বলছি আমরা পর্যায়ন। বাট পর্যায়নের ক্ষেত্রে যখন আমাদের ডিভাইড করছি, তখন আমাদের অবরোহণ আরোহণ চলে আসছে। তাহলে অবরোহণ হচ্ছে সেই প্রক্রিয়া যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উপর অবস্থিত ভূমিভাগ, উঁচু স্থান ক্রমশ বিভিন্ন বহিস্থ প্রাকৃতিক শক্তির দ্বারা নিচু হয়ে যাচ্ছে, তাকেই তো আমরা কি বলবো? অবরোহণ। কেন বহিস্থ প্রাকৃতিক বললাম? কারণ পর্যায়নটা তো বহির্জাত প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যেই পড়ছে। আমরা প্রথমেই পড়েছিলাম বহির্জাত প্রক্রিয়া, আর পর্যায়নটা বহির্জাত প্রক্রিয়ার একটা অংশ। তাই আমরা নিশ্চয়ই এটা বলতেই পারি, কোনো ব্যাপার না, যে বহির্জাত প্রক্রিয়ার দ্বারা উঁচু স্থান নিচু হচ্ছে, সেই যে প্রক্রিয়া সেটাকে আমরা অবরোহণ বলি। কোনো ব্যাপারই না, লিখতেই পারি। ঠিক আছে? তাহলে চলো আমি আরেকবার বলে দিচ্ছি অবরোহণটা কি। যেসব প্রক্রিয়ার দ্বারা ভূপৃষ্ঠের উঁচু স্থানগুলি ক্ষয়ের মাধ্যমে নিচু হয়, অর্থাৎ ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়, তাকে বলে অবরোহণ। তোমাদের যদি এরকম করে বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি আমাদের কথাগুলো শুনে নাও, আমার কথাগুলো, আর সেটাই নোট করো। কিন্তু আমি বলবো এরকম করে নোট করার চেষ্টা করো, একদম মেন জিনিসটাকে লেখার চেষ্টা করো, তাহলেই সবচেয়ে বেটার হবে। হয়ে গেল। আর রয়েছে কি আমাদের আরোহণ। আরোহণ সিমিলারলি একই, অবরোহণের যা সংজ্ঞা আরোহণের তাই সংজ্ঞা, খালি একটা জায়গায় পার্থক্য, সেটা কি হচ্ছে না, নিচু স্থান উঁচু হচ্ছে। তাও চলো আমি একবার বলে দিচ্ছি। যে প্রক্রিয়ার দ্বারা যে প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়জাত বা পরিবাহিত সমস্ত পদার্থ একত্রে সঞ্চিত হয় এবং নিচু স্থানকে ভরাট করছে। তার মানে কি? আরোহণের ক্ষেত্রে নিচু স্থান উঁচু হওয়ার তার মানে কি? সঞ্চয় হবে। বিভিন্ন নুড়ি, কাকর, বালি, প্রাকৃতিক শক্তি, যেরকম নদী দ্বারা সৃষ্ট, হিমবাহ দ্বারা সৃষ্ট, মানে তরঙ্গ দ্বারা সৃষ্ট, এটা বায়ু হবে, বাহু হবে না, এটা ভুল আছে, এটা হবে বায়ু। ঠিক আছে? বায়ু দ্বারা সৃষ্ট, বায়ু দ্বারা সঞ্চয়। তাহলে এই সমস্ত তরঙ্গ দ্বারা সঞ্চয়, ভৌমজল দ্বারা সঞ্চয়, এই সমস্ত দ্বারা বিভিন্ন নুড়ি, কাকর, বালি, নোংরা আবর্জনা সমস্ত কী হবে? সঞ্চিত হবে, বাহিত হবে, তারপর নিচু স্থানগুলো উঁচু হতে শুরু করবে। সেটাই হবে কি? আরোহণ। বোঝা গেল? আর অবরোহণের ক্ষেত্রে আবার আমরা কি দেখতে পাচ্ছি? আবহবিকার, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবন। তিন রকমভাবে অবরোহণ হতে পারে। আবহবিকার পথে উঁচু স্থান নিচু হতে পারে, পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে উঁচু স্থান নিচু হতে পারে, ক্ষয়ীভবনের ক্ষেত্রেও আবার উঁচু স্থান নিচু হতে পারে। আবার ক্ষয়ীভবনকে আবার আমরা আরেকটা কথা বলতে পারি, তোমরা খাতায় লিখে নাও, এটা আমাদের লিখতে ভুল হয়েছে। ক্ষয়ীভবনকে আমরা আবার বলতে পারি কি বলতো? ক্ষয়জাত বা ক্ষয়কারী শক্তি বলতে আমরা কি বলতে পারি? ওটা লিখে নাও তোমরা, ক্ষয়কারী শক্তি। তাহলে ক্ষয়কারী শক্তি অনেক আছে, যেমন নদী আছে, হিমবাহ আছে, বায়ু আছে, ভৌমজল আছে, সমুদ্র তরঙ্গ আছে। এই সমস্তের দ্বারা ভূমি ক্ষয় হতে পারে, সেটাই হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। তাহলে দেখো, অবরোহণ কত পথে হতে পারে?
এই এতগুলো পথে অবরোহণ সৃষ্টি হতে পারে, যেটা পুরোটাই কী হচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। সেটা আবহবিকার পথে ক্ষয় হতে পারে, পুঞ্জিত ক্ষয় পথে ক্ষয় হতে পারে, ক্ষয়ীভবন পথে ক্ষয় হতে পারে, আবার ক্ষয়ীভবনের মধ্যে যে অনেকগুলো ভাগ রয়েছে সেটা পথেও হতে পারে। পুরোটাই অবরোহণ মানে উঁচু স্থান নিচু হওয়া, আর আরোহণ মানে হচ্ছে নিচু স্থান উঁচু হওয়া। তার মানে কি, নদী, হিমবাহ, বায়ু, তরঙ্গ, ভূমজল এতগুলো মাধ্যমে কি হচ্ছে, আমাদের নিচু স্থানগুলো উঁচু হচ্ছে। এই সবগুলো জিনিস কি করছে, কোনোটা কোনো কাজ বা সবগুলো একসঙ্গে কি করছে, নুড়ি, কাকর, বালি ইত্যাদি ওরা বয়ে নিয়ে এসে নিচু স্থানগুলোকে উঁচু করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে পর্যায়নের ক্ষেত্রে এই টোটালটা, এই যে টোটালটা আমরা পড়লাম, এইটুকুর থেকে এবার আমরা পর্যায়নের অবরোহণ কাকে বলে সেটা পারছি, আরোহণ কাকে বলে সেটা পারবো। তাহলে বৈশিষ্ট্য পারবো কি না সেটা তোমরা বলো তো দেখি, বৈশিষ্ট্য পারবো কি না। দেখো আমি একবার বলে দিচ্ছি। অবরোহণের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে অবরোহণ উঁচু স্থান নিচু করছে, আর আরোহণের ক্ষেত্রে নিচু স্থান উঁচু হচ্ছে। তাহলে একটা বৈশিষ্ট্য হয়ে গেল। এমনকি আমরা বৈশিষ্ট্যের সাথে সাথে পার্থক্যগুলো ইজিলি ক্লিয়ার করতে পারবো কি না, বলো পারবো কি না। শুধু আমাদের চোখের সামনেই লেখাগুলো ভেসে থাকবে, এক্ষেত্রে আমাদের কোনো দিব্য চক্ষের দরকার হয় না, কিন্তু চর্মচক্ষুতেই সব হয়ে যায়। তাহলে আমাদের শুধু স্মার্টলি পড়াশোনা করতে হবে, একবারই পড়বো আর সব কোশ্চেন অ্যান্সার দিয়ে আসতে পারবো, এরকমভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, চলো তাহলে দেখো একটা বৈশিষ্ট্য হয়ে গেল। আর কি বৈশিষ্ট্য হতে পারে দেখো, অবরোহণও ধীরগতি প্রক্রিয়া আর আরোহণও ধীরগতি প্রক্রিয়া। কারণ এরা সবাই বহির্জাত প্রক্রিয়ার অন্তর্গত। কারণ আমরা আগেই পড়েছি বহির্জাত প্রক্রিয়াটা ধীরগতি প্রক্রিয়া, সেটা কয়েক দশক ধরে হতে পারে। ঠিক আছে, কোনো ব্যাপার না। তো সিমিলারলি আরেকটা বৈশিষ্ট্য হয়ে গেল। আর কি বৈশিষ্ট্য হতে পারে দেখো তো, পর্যায়নের ক্ষেত্রে কি কি জিনিস কাজে লাগছে, পর্যায়নের ক্ষেত্রে অবরোহণের ক্ষেত্রে কী কী কাজে লাগছে, অবরোহণে আবহবিকার পুঞ্জিত ক্ষয় আলাদা করে কাজে লাগছে। অবরোহণ হওয়ার জন্য আবহবিকার পুঞ্জিত ক্ষয় একান্তভাবে দরকার। তাছাড়াও আরেকটা আমি বলতে পারি, এছাড়াও ক্ষয়জাতকারী শক্তি দরকার, যেরকম নদী, হিমবাহ, বায়ু, ভূমজল, সমুদ্রতরঙ্গ। তাহলে 4টে হয়ে গেল। আর আরোহণের ক্ষেত্রে 2টো তো অলরেডি হয়ে রয়েছে। আর কি বলতে পারি আমরা, আরোহণের ক্ষেত্রে কি হচ্ছে, সঞ্চিত হচ্ছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত জিনিসের সঞ্চয় হচ্ছে, একটা হলো। আর কি বলতে পারি আমরা, আরোহণের ক্ষেত্রে সৃষ্টকারী মানে আরোহণের ক্ষেত্রে সাহায্যকারী বিভিন্ন উপাদানগুলি হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, তরঙ্গ, ভূমজল। 4টে হয়ে গেল। তাহলে এইভাবে তুমি বৈশিষ্ট্যর মাধ্যমে পার্থক্যগুলো ক্লিয়ার করতে পারো। তাহলে পরীক্ষায় যে পার্থক্যই আসবে, বৈশিষ্ট্য আসবে না তার কোনো কথা নেই, যা কিছু আসতে পারে, কিন্তু আবার সবগুলোই আসতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এইটুকু জিনিসের মধ্যে আমরা কত কিছু ক্লিয়ার করে নিতে পারলাম। সবটাই দেখো আমাদের পড়ার বাইরে কিছুই নেই, সমস্তটাই এই লেখার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে, খালি আমাদের খুঁজে নেওয়ার পালা। ঠিক আছে, তো তোমরা অবশ্যই কি করবে, নিজের খাতায় নোট করবে নিজের মতো করে, আমার কথাগুলো ভালো করে বুঝে শুনে নিজের মতো করে লেখো। আমার কথাগুলোই কিন্তু লিখতে যেও না। ঠিক আছে, 2-1টা লেখো, ঠিক আছে, প্রথম লেখো, অসুবিধা নেই, কিন্তু নিজে লেখার চেষ্টা করো। ঠিক আছে, প্রবলেম হলে আমাকে বলো, কমেন্ট করো কোথায় অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি সেগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো এখান থেকে আর আমরা কী পেতে পারি দেখো, এখান থেকে আর আমরা পাচ্ছি নিয়ন্ত্রণকারী বিষয়। আচ্ছা, নিয়ন্ত্রণকারী বিষয়টাও পেয়ে যাই। নিয়ন্ত্রণকারী বিষয় মানে কি, নিয়ন্ত্রণকারী বিষয় হচ্ছে অবরোহণটাকে কে কে সংগঠন করছে, আরোহণটাকে কে কে সংগঠন করছে। দেখো আমরা নিজেই দেখতে পাচ্ছি অবরোহণকে কে কে সংগঠন করছে না, আবহবিকার পুঞ্জিত ক্ষয়, আবার অন্যদিকে ক্ষয়ীভবন, যাকে ক্ষয়ীভবনকে নিয়ন্ত্রণ, ক্ষয়ীভবন আবার অন্যভাবেও হতে পারে, নদী, হিমবাহ, বায়ু, ভূমজল, সমুদ্রতরঙ্গ, যে কোনো একটা পথে ক্ষয়ীভবন হতে পারে। তাহলে 2টো আমার নিয়ন্ত্রণকারী বিষয় হয়ে গেল। এছাড়াও আরেকটা আমি যদি বলি, আচ্ছা এটা 2টো বলে যথেষ্ট, আমরা এখানে দেখতে পাচ্ছি, আর বলার দরকার নেই। আর যদি আরোহণের ক্ষেত্রে বলি, আরোহণের ক্ষেত্রেও সেম, আরোহণের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী বিষয় হচ্ছে নদী, হিমবাহ, বায়ু, তরঙ্গ, ভূমজল দ্বারা সৃষ্ট বিভিন্ন তাদের দ্বারা যে সৃষ্ট সঞ্চয়, সেটাই হচ্ছে তাদের নিয়ন্ত্রণকারী বিষয়। তাহলে সেটা আমাদের দেখো এর মধ্যেই লুকিয়ে রয়েছে, হয়ে গেল। আর আরেকটা বিষয় আমাদের পড়তে হবে এখান থেকে, সেটা হচ্ছে প্রভাব। প্রভাব মানে কি, অবরোহণের ফলে কি তৈরি হচ্ছে আর আরোহণের ফলে কি তৈরি হচ্ছে। আচ্ছা, অবরোহণের ফলে আমরা কি দেখলাম না, উঁচু স্থান নিচু হচ্ছে। তার মানে কি, একটা বড় উচ্চভূমি বা কোনো একটা উঁচু পাহাড় ধরো ক্ষয়প্রাপ্ত হয়ে গেল কোনো একটা কারণে, বছরের পর বছর ক্ষয় হতে হতে দেখলাম আমরা
তৈরি হয়ে গেল মালভূমি। আচ্ছা, মালভূমি তৈরি হয়ে গেল, আবার সেই মালভূমিটা দেখা গেলো আরও 200 বছর 300 বছর পর আরও ক্ষয়প্রাপ্ত হয়ে তৈরি হয়ে গেল সমভূমি। আর কি হতে পারে? ভূমির ঢালের পশ্চাৎ অবসরণ হতে পারে। দেখো এই কথাটার মানে এই দুটোর মধ্যে দেখো লুকিয়ে রয়েছে, একটু হলেও লুকিয়ে রয়েছে। ভূমির ঢালের পশ্চাৎ অবসরণ তার মানে কি? ভূমির ঢালটা বেশ ভালোই ছিল, মানে পুরো স্মুথ ছিল ঢাল, যেরকম আমাদের কি বলবো, যখন আমাদের পাহাড়টা যদি পুরো মসৃণ হয় তাহলে ঢালটা খুব ভালো বোঝা যায়, তাই তো? তাহলে সেই ঢালটা যদি প্রচুর পরিমাণে ক্ষয়প্রাপ্ত হতে থাকে তাহলে কি হবে? সে আরও পিছনের দিকে সরতে থাকবে ও সরু হতে শুরু করবে, তাহলে সেটাই হচ্ছে ঢালের পশ্চাৎ অবসরণ। তাহলে এগুলো আমরা অবরোহণের মাধ্যমে দেখতে পাচ্ছি। আর আরোহণের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো? আরোহণ মানে কি? সঞ্চয়। তাহলে আমরা প্রথমে কি দেখতে পাবো? সঞ্চয়জাত ভূমিরূপ। প্রথমে আমরা কি দেখতে পাবো? সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে পাচ্ছি, তাই তো? তাহলে সেটা আমরা বদ্বীপ দেখতে পারি, দ্বীপ দেখতে পারি, তারপরে ডেল্টা দেখতে পারি, যা কিছু দেখতে পারি সেটা হচ্ছে সঞ্চয়জাত ভূমিরূপ দেখতে পাচ্ছি। আর কি দেখতে পাচ্ছি না? বিশাল আয়তন সমভূমি দেখতে পাচ্ছি। তার মানে কি? একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে সেই এলাকাটার মাটি এতটাই উঁচু নিচু ছিল বন্ধুর, কিন্তু পাশে একটা বড় পাহাড় বা একটা মালভূমি রয়েছে, তাহলে সেই মালভূমিটা ক্ষয়প্রাপ্ত হলো। তারপরে সেটার থেকে বিভিন্ন নুড়ি কাকর বালি বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা সঞ্চয় হলো এবং সেই বিশাল বন্ধুর ভূমিরূপটাকে সমভূমিতে পরিণত করে দিল। সেটাই হচ্ছে আমাদের কি? বিশালায়তন সমভূমি। আর কি হতে পারে? নিচু স্থান ভরাট হতে পারে। একই কথাই, নিচু স্থান ভরাট হবে। তবে অবরোহণ আরোহণের ক্ষেত্রে কিন্তু খুব বড় একটা পর্বত তৈরি হতে পারবে না, ঠিক আছে? ছোটোখাটো সমভূমি, মালভূমি, সমভূমি বা বিশালায়তন সমভূমি এই সমস্তগুলো লক্ষ্য করতে পারবো, কিন্তু বড় বড় আকার যে সমস্ত আমাদের হিমালয়, তারপরে পাহাড় পর্বত, তো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো খুব একটা অ্যাপ্রুভেল নয়, কিন্তু সেখানে আবহবিকার, পুঞ্জিত ক্ষয় এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করা যায়, ঠিক আছে? তাহলে চলো, আশা করি এই টপিকটা তোমাদের বোঝা গেছে। এবার আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে আমাদের প্রথমে পড়তে হবে আবহবিকার। আবহবিকার মানে হচ্ছে ওয়েদারিং। ইংলিশে কি বলবো? আবহবিকার মানে ওয়েদারিং। আবহবিকার কার পার্ট বলো তো তোমরা কমেন্ট করে। আবহবিকার হচ্ছে কার পার্ট বলো? অবরোহণের, তাই তো? অবরোহণের পার্ট। তার মানে কি? উঁচু স্থান নিচু হবে। তাহলে আবহবিকার কিভাবে হচ্ছে সেটাই আমাদের জানার বিষয়। শিলা, ভূপৃষ্ঠের বিভিন্ন শিলা, উঁচু শিলা যান্ত্রিক বা রাসায়নিক পদ্ধতিতে যখন চূর্ণ বিচূর্ণ হচ্ছে এবং সেই স্থানেই পড়ে থাকে, স্বস্থান মানে কি? সেই স্থানে, আমি এখানে কি লিখেছি? স্বস্থান মানে কি? নিজের স্থানে পড়ে থাকে, তাহলে আমরা কি বলবো? আবহবিকার। তাহলে আমি কিন্তু পুরোটা পরীক্ষা কিন্তু আমি এভাবে লিখবো না। আবার বলছি, পরীক্ষায় এই যে মূল কথাগুলোকে আমাকে সাজিয়ে সুন্দর করে একটা বাক্য তৈরি করতে হবে। যেমন করে বলছি আমি তোমাদের, দেখো, বিভিন্ন ভূত্বকের উপর অবস্থিত উঁচু শিলা, তাই তো? শিলা অবশ্যই দরকার, শিলা বা বিভিন্ন রকম ভূমিরূপ, সেটা কি হবে? বিভিন্ন যান্ত্রিক বা রাসায়নিকভাবে চূর্ণ বিচূর্ণ হলে এবং স্বস্থানে পড়ে থাকলে আমরা তাকে কি বলবো? আবহবিকার বলবো। ক্লিয়ার? তাহলে আবহবিকারটা বোঝা গেল। আবহবিকার মধ্যে একটা জিনিস আমাদের বুঝতে হয়, সেটা হচ্ছে বিচূর্ণীভবন বা ডিসইন্টিগ্রেশন। ডিসইন্টিগ্রেশন মানে হচ্ছে বিচূর্ণীভবন। তাহলে চূর্ণ বিচূর্ণ যে হচ্ছে সেটাই হচ্ছে বিচূর্ণীভবন, ঠিক আছে? চূর্ণ বিচূর্ণ শিলা হলে সে মানে শিলাটা চূর্ণ বিচূর্ণ হলো, সেটাই হচ্ছে আমাদের বিচূর্ণীভবন, আর কিছুই না। তাহলে শিলা যখন যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হচ্ছে, সেই চূর্ণ বিচূর্ণ হওয়াটাই হচ্ছে বিচূর্ণীভবন। তাহলে আমরা চূর্ণ বিচূর্ণের পর যে সমস্ত নুড়ি কাকরগুলো দেখতে পাবো ছোটো ছোটো, সেটাই হচ্ছে বিচূর্ণীভবনের ফলে সৃষ্টি হয়েছে। কিন্তু টোটাল প্রক্রিয়াটার ফলে স্বস্থানে পড়ে থাকলো, সেটা হচ্ছে আমাদের টোটালি আবহবিকার। ঠিক আছে? ক্লিয়ার? এইবার অবরোহণের আরেকটা মূল পার্ট হচ্ছে পুঞ্জিত ক্ষয়। পুঞ্জিত ক্ষয় হচ্ছে আবহবিকারের ফলে তৈরি হয়। আবহবিকার হলেই পুঞ্জিত ক্ষয় হবে, না ছাড়া কিন্তু পুঞ্জিত ক্ষয় হয় না। আর পুঞ্জিত ক্ষয় যে সবসময় আবহবিকার হলেই লক্ষ্য করা যাবে তাও কিন্তু নয়, সব ক্ষেত্রে পুঞ্জিত ক্ষয় হয় না। আবহবিকার হলেই যে পুঞ্জিত ক্ষয় হবে তার কিন্তু কোনো কথা নেই, এটা সবসময় খেয়াল রাখবে। পুঞ্জিত ক্ষয় কী হয় না? দুর্বল শিলা গড়িয়ে পড়ে যায়। তার মানে কি? আবহবিকার হলো, ঠিক আছে? আবহবিকার আমরা শিখে গেছি।
আবহবিকার হওয়ার পর যে শিলাচূর্ণগুলো ওর শিলার স্থানেই পড়েছিল, ও নির্দিষ্ট স্থানেই, এবার কোনো কারণে একটা প্রাকৃতিক বহির্গত একটা দুর্যোগ আসলো, বা একটা প্রাকৃতিক শক্তি প্রচণ্ড পরিমাণে সেখানে আক্রমণ করছে, ফলে সেখানে শিলাচূর্ণ কোনো একটা কারণে দুর্বল শিলাগুলো, সেই শিলার মধ্যে বেশ কিছু দুর্বল শিলা যখন গড়িয়ে পড়তে শুরু করলো পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির ফলে নিচের দিকে, সেটাই হচ্ছে আমাদের পুঞ্জিত ক্ষয়। বোঝা গেছে? চলো আমি আরেকবার বলে দিচ্ছি। অনেক সময় আমরা কি দেখব, আবহবিকারের ফলে দুর্বল শিলাস্তূপ যেগুলো চূর্ণবিচূর্ণ হয়ে গেছিলো, তার মধ্যে শিলাস্তূপগুলো ও আলগামাটি ভূপৃষ্ঠের সঙ্গে ঘর্ষণজনিত বাধা অতিক্রম করে অভিকর্ষ বলের টানের প্রভাবে ভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে। এত কিছু লেখারও দরকার নেই পরীক্ষায়, খালি তুমি যেটুকু বুঝলে সেটাই নিজের মতো করে লেখো। তুমি কি বুঝলে? না, আমি এইটাই বুঝলাম যে আবহবিকারের ফলে যেই শিলাচূর্ণগুলো পড়েছিল তার সহস্থানে, সেখানের যে সমস্ত নরম শিলা বা আলগা শিলা সহজে যখন বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে গড়িয়ে পড়তে শুরু করলো কোনো একটা কারণে সেই বিরাট শিলাখণ্ড থেকে, তখন আমরা তাকে কি বলবো? পুঞ্জিত ক্ষয়। এটাই নিজের মতো করে বানিয়ে লেখো, যেমন আমি তোমাকে এখন বানিয়ে বললাম জিনিসটা, সেটাই, আর কিছুই নয়। আর কি? ইরোশন মানে ক্ষয়ীভবন। ইরোশন চ্যাপ্টারটা মানে ক্ষয়চক্র, এরপরে আমাদের হিউজ পরিমাণে আসে, সেটা আমরা পরে পড়ে নেব। এখন জাস্ট একটুখানি পড়ে রাখো ক্ষয়ীভবন জিনিসটা কি। এটাও আবহবিকারের ফলে তৈরি হয়, আবহবিকারের পরেই তৈরি হয়। তার মানে কি, আবহবিকার হলো, ক্ষয়ীভবন হবে কি হবে না সেটা নির্ভর করে সেখানকার এলাকা। আমার মনে হয় ক্ষয়ীভবন কোনো না কোনো একদিন হবেই হবে। ঠিক আছে, চলো। আবহবিকার হলো, এবার কি হলো, সেই আবহবিকারের ফলে যে সমস্ত চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড সেই স্বস্থানে পড়েছিল, সেটা কি হলো, বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হলো। দেখো, পুঞ্জিত ক্ষয় আর ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে পুঞ্জিত ক্ষয় কি হচ্ছে, গড়িয়ে পড়ছে, আর ক্ষয়ীভবন কি হচ্ছে, স্থানান্তরিত হচ্ছে। দুটো কিন্তু আলাদা জিনিস। পুঞ্জিত ক্ষয় গড়িয়ে পড়ে কিন্তু সেই ভূমির নিচের পাদদেশেই পড়ে থাকবে, কিন্তু ক্ষয়ীভবনে কিন্তু স্থানান্তরিত হয়ে অন্য অনেকটা দূরে চলে যেতে পারে, অন্য দূরে গিয়ে নিচু স্থানকে ভরাট করে দিতে পারে। তাহলে সেটাই হচ্ছে আমাদের ক্ষয়ীভবন। তাহলে আমি এখানে সেটাই লিখেছি। পরীক্ষায় তুমি আরও ভালো করে লিখতে পারো। আগে তুমি লিখলে যে ভূপৃষ্ঠের শিলা যান্ত্রিক এবং রাসায়নিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ হওয়ার পর সেই চূর্ণবিচূর্ণ শিলাখণ্ড যদি প্রাকৃতিক শক্তির দ্বারা স্থানান্তরিত হয়, তাহলে আমরা তাকে ক্ষয়ীভবন বলবো। তাহলে সেটাই আমি দেখো দুটো কথার মাধ্যমে সুন্দর করে লিখে রেখেছি, পরীক্ষায় শুধু বানিয়ে লিখবো আমরা নিজের মতো করে নিজের কথাকে। ঠিক আছে, চলো, বোঝা গেছে? এখানে আমি একটা ছবি দিয়েছি, দেখো। এই ছবিটা হচ্ছে আবহবিকার আর ইরোশনের একটা ছবি, মানে ওয়েদারিং আর ইরোশন একসঙ্গে হয়েছে। মানে প্রথমে এই ছবি আগে মনে করি এরকম বড় একটা ছিল পাহাড়, ঠিক আছে, বড় আকারের শিলাখণ্ড ছিল। তো আবহবিকার হয়েছে, শিলাচূর্ণ এখানে পড়েছিল নুড়িকাকরগুলো, সেটা কি হয়েছে, কোনো কারণে স্থানান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, আর এরকম এখন অন্য একটা আকার নিয়ে নিয়েছে। আবহবিকার, পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন, অগ্নিভবন, মোটামুটি এরকম টাইপের ছবি আমরা সবগুলো ক্ষেত্রে দেখতে পারি। ঠিক আছে, ব্যাস তোমাদের জানার জন্য দিলাম। এই চ্যাপ্টার ক্ষেত্রে তেমন কোনো ছবি আমাদের দিতে হয় না। ঠিক আছে, চলো নেক্সট আমাদের কি আছে, অগ্নিভবন বা ডেনুডেশন। ডেনুডেশনটা কি? ডেনুডেশনটা হচ্ছে আবহবিকার ও ক্ষয়ীভবন হলে মূল শিলা উন্মুক্ত হয়। নগ্নি মানে কি জানো? নগ্ন থেকে নগ্নি আসছে, নগ্ন মানে উলঙ্গ, সেটাই। মানে একটা বড় শিলাখণ্ড আবহবিকার হলো সেখানে, যেমন এইটা বড় একটা শিলাখণ্ড ছিল, এখন দেখো কীরকম সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে। বা মনে করে একটা আর একটু ভালো করে আঁকার চেষ্টা করি, ধরো একটা বড় এরকম একটা শিলাখণ্ড ছিল, ঠিক আছে, কালার চেঞ্জ করে দিই। এরকম বড় একটা শিলাখণ্ড ছিল, ঠিক আছে, সেটা আবহবিকার হলো, ক্ষয়ীভবন হলো, তারপরে এখন তৈরি হয়ে গেল এরকম একটা তৈরি হয়ে গেল ছোট্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের অগ্নিভবন। আবহবিকার ও ক্ষয়ীভবন হলে মূল শিলা উন্মুক্ত হয়, তখন সেটা আমাকে কি বলবো? অগ্নিভবন বলবো। আর একবার বলছি, আবহবিকার ও ক্ষয়ীভবনের ফলে যখন ভূত্বকীয় শিলা ভিতর পর্যন্ত উন্মুক্ত হয়ে যায়, তখন তাকে আমরা অগ্নিভবন বলি। মানে শেষমেশ যেটা পড়ে থাকছে সেটাই হচ্ছে আমাদের অগ্নিভবন। ক্লিয়ার? চলো আমরা একদম পাতি ভাষায় বুঝবো এবং পরীক্ষাটাও নিজের ভাষায় সুন্দর করে লিখবো। খুব বেশি জটিল কথা ইউজ করার কোনো দরকারই নেই। ঠিক আছে, চলো এরপর আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ।
আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো হচ্ছে, 1 নম্বর আমাদের রয়েছে রেগোলিথ। রেগোলিথ কি? রেগোলিথ হচ্ছে মূল শিলার ওপর কোমল শিলার আবরণ, তাকে আমরা কি বলবো? রেগোলিথ। তাহলে দেখো এটা কিন্তু আবহবিকারের ফলে সৃষ্ট হচ্ছে, তার মানে কি? আবহবিকার তো আমরা আগে জেনে গেছি যে শিলাচূর্ণ যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে পড়ে থাকলে আমরা তাকে আবহবিকার বলছি। এইবার আবহবিকারের ফলে সৃষ্ট হচ্ছে রেগোলিথ, তার মানে কি? ওই যে শিলাচূর্ণগুলো, মানে কোমল শিলাস্তরগুলো যদি মূল যে শিলা, মূল যে পাহাড় বা মূল যে তোমার ভূখণ্ড, সের উপরকে যদি ঘিরে থাকে, তাহলে আমরা তাকে কি বলবো? রেগোলিথ বলবো। এখানে আমি ছোট্ট একটা বাক্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছি মূল কথার মাধ্যমে, কিন্তু তোমরা পরীক্ষায় একটু বড় করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবে 3-4 লাইন এমনি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগে তোমরা বোঝো, তারপরে নিজের মতো করে নোট করো। ঠিক আছে, বারবার আমি শুধু একই কথাই বলছি তোমাদের। তারপরে আমাদের যে টপিকটা তৈরি হয় সেটা হচ্ছে মরু ভার্নিশ বা ডেজার্ট ভার্নিশ। রেগুলিথকে ইংলিশে রেগুলিট বলে। মরু ভার্নিশ বা ডেজার্ট ভার্নিশ কি? মরু অঞ্চলে শিলায় উজ্জ্বল আবরণ। আচ্ছা, এটাও আবহবিকার। তাহলে একটা মরু অঞ্চলে যদি একটা উঁচু ভূমিভাগ থাকে, সেখানে একটা শক্ত ভূমিভাগ থাকলো, আবহবিকার তৈরি হলো, শিলাচূর্ণ স্বস্থানে পড়ে থাকলো। এইবার উজ্জ্বল যদি আবরণ তৈরি করে, মানে দূরের থেকে তুমি দেখছো যেখানে একটা উজ্জ্বল একটা কিছু যেন চকচক করছে, তখন সেটাকে আমরা কি বলবো? মরু ভার্নিশ। যেমন আমাদের মরীচিকা, ঠিক আছে, অনেকটা সেরকমই একটা মরু ভার্নিশ, সেটাকে আমরা কি বলবো? মরু ভার্নিশ। যেটা কি হচ্ছে, শিলার উপরে সেই সমস্ত আবরণগুলো পড়ে থাকলে সূর্যের আলোয় সেটা কি করতে, জল করতে থাকে, তখন সেটাকে আমরা কি বলবো? মরু ভার্নিশ। সেটাকেই আমরা এখানে শর্টকাটে লেখার চেষ্টা করেছি। আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করো, একবার না বুঝতে পারলে আরেকবার দেখো, অবশ্যই বুঝতে পারবে। আর অবশ্যই তোমাদের কি করতে হবে? নোট অবশ্যই করতে হবে নিজের মতো করে। নোট যদি তুমি না করো, তাহলে কিন্তু আমার কথা, মানে আমার পড়া তোমরা ভালো করে বুঝতে পারবে না আর মনে রাখতেও পারবে না। ঠিক আছে, চলো এবার আমাদের নেক্সট, আজকেই এই অধ্যায়টা শেষ করে দেওয়ার ইচ্ছা আছে। চলো এখানেই শেষ হয়ে যাবে আমাদের, অসুবিধা নেই, এখানে এই অধ্যায় শেষ। নেক্সট ক্লাসে তোমরা কোন অধ্যায়টা পড়তে চাও, ফিজিক্যাল না ইকোনমিক, সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দেবে, আমি সেই পথে তোমাদের তাহলে করাবো। ঠিক আছে, চলো এইবার আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ রেগুলিত হয়েছে, রেগুলিত হলো, মরু ভার্নিশ হলো, আর কি আছে আমাদের? চাপ হ্রাসজনিত গম্বুজ। আচ্ছা, চাপ হ্রাসজনিত গম্বুজ বা এক্সফোলিয়েশন ডোম মানে কি? উদ্ভিদবিহীন উচ্চভূমি। তার মানে কি? ধরো কোনো একটা বড় শিলাখণ্ড বা ভূভাগ, একটা শক্ত ভূভাগ, তার উপরে অনেক গাছপালা আছে। এবার কোনো কারণে আবহবিকার হলো প্রচণ্ড পরিমাণে, হালকা পাতলা ধসটস হলো, ঠিক আছে, তারপরে কী হলো? সেখানকার উদ্ভিদগুলো সব নষ্ট হয়ে গেল। তার ফলে যে ভূভাগটা পড়ে রইলো, এখন আগে উদ্ভিদ ছিল, এখন উদ্ভিদ নেই, তাই আমরা এখন কি বলছি? সেই অঞ্চলটাকে চাপ হ্রাসজনিত গম্বুজ। ক্লিয়ার? এটাই আমাদের সুন্দর করে পরীক্ষায় বানিয়ে লিখতে হবে, যদি টিকা আকারে আসে, বা এটা টিকা আসতেই পারে। আবহবিকারের ফলে সৃষ্ট ভূমিরূপ 3 নম্বর লেখো, আর 4 নম্বর একটা বড় কোশ্চেন দিয়ে দিল, তাহলে 3 + 4 7 নম্বর আসতেই পারে, কোনো ব্যাপার না। আমরা আজকে এই যে প্রথম অধ্যায়টা পড়লাম, ঠিক আছে, এখানে দেখো আমরা কিন্তু কোনো বড় কোশ্চেন নোট করলাম না, আমরা জীবনে বড় কোশ্চেন নোট করব না, যেরকম আমাদের বিভিন্ন টিউশনে করানো হয়। ঠিক আছে, এইভাবে তুমি যদি পড়ো, তাহলে যে কোনো বড় কোশ্চেনে আসুক না কেন তোমরা ইজিলি সলভ করে দিয়ে আসতে পারবে বা লিখে দিয়ে আসতে পারবে, কোনো চাপ নেই। ঠিক আছে, এবার আমাদের কি আছে? টেলাস বা স্ক্রি, ইংলিশে যাকে কি বলা হয়? স্ক্রি। পরীক্ষায় আসতেই পারে স্ক্রি, সেটা বাংলায় লেখা থাকবে। ঠিক আছে, স্ক্রি বা টেলাস একই জিনিস। তার মানে কি? তাপ মানে কি? উষ্ণতা, বা বরফের কারণে মানে কি? ঠান্ডা। বরফের কারণে যখন তীক্ষ্ণ প্রস্তরখণ্ড তৈরি হয়, তখন তাকে আমরা কি বলবো? টেলাস। ধরো একটা ছবি আঁকার চেষ্টা করি, বেশিরভাগ ক্ষেত্রে টেলাসটা আমরা কি দেখি? বরফ অঞ্চলে বেশি দেখা যায়, একদম তীক্ষ্ণ বরফ অঞ্চলে বেশি দেখা যায়, একদম চিকন চিকন। ঠিক আছে, এরকম হচ্ছে টেলাস। ঠিক আছে, বা এরকমও থাকতে পারে টেলাসগুলো। ঠিক আছে, বড় একটা ভূমিভাগের মধ্যে আবহবিকার হলো, তো এরকম তৈরি হলো, এরকম ভূমিভাগ তৈরি হলো, তখন সেটাকে কি বলবো? টেলাস বলবো। ঠিক আছে, তীক্ষ্ণ প্রস্তরখণ্ড তৈরি হচ্ছে, সেটাকে আমরা কি বলবো? টেলাস। আশেপাশে অনেক ছোট ছোট এরকম থাকতে পারে, ঠিক আছে, কোনো ব্যাপার না, সেটাকে আমরা কি বলবো? টেলাস। চলো এরপরে আমাদের কি আছে? টর। লাস্ট আবহবিকার ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে টর। টর কি না? গ্রানাইট শিলা
আচ্ছা আচ্ছা, যে শিলাটা সেই শিলাটা হচ্ছে গ্রানাইট শিলা। টরটা সাধারণত তাহলে কোথায় দেখতে পাচ্ছি আমরা? গ্রানাইট। পরীক্ষা আসতেই পারে কোন শিলায় টর দেখা যায়? গ্রানাইট শিলায়। আর কোনো শিলায় কিন্তু আমরা টর দেখতে পাবো না। গ্রানাইট শিলায় মৃদু ঢালু উচ্চ শিলাখণ্ডকে আমরা কি বলবো? টর। তার মানে কি? মৃদু ঢালু, এই হচ্ছে একটা ঢালু, এত ঢালু না, মৃদু ঢালু। আচ্ছা, ঠিক আছে। এরকম মৃদু ঢালুযুক্ত উচ্চ শিলাখণ্ডকে মনে করো প্রথমে মনে করো এরকম ছিল, প্রথমে ক্ষয় হতে 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 এটাও ক্ষয় হতে গেল, এই পোর্শনটা ক্ষয় হয়ে গেল, এই পোর্শনটা ক্ষয় হলো, ক্ষয় হতে হতে এরকম তৈরি হয়ে গেল, হতেই পারে। তখন সেটাকে আমরা কি বলবো? টর বলবো। ঠিক আছে। তাহলে গ্রানাইট শিলায় সাধারণত দেখা যায় মৃদু ঢালু উচ্চ শিলাখণ্ড। তোমরা আশা করি বুঝতেই পারছো, একদম পাতি ভাষায় লেখা রয়েছে, এটাই পরীক্ষায় লিখবে আসলে, কোনো চাপ নেই। ঠিক আছে। আর কি আছে? পর্যায়নের মাধ্যম। আরেকটা জিনিস আমাদের পড়তে হয় এই অধ্যায় থেকে, সেটা হচ্ছে আমাদের পর্যায়নের মাধ্যম, মানে গ্রেডিয়েশনের এজেন্টস। কি এজেন্টস? মানে হচ্ছে মাধ্যম, মানে কোন কোন পথে পর্যায়নটা হচ্ছে, সেই মাধ্যমটি হচ্ছে পর্যায়নের মাধ্যম। সেটা আমি এখানে লিখেছি, দেখো আমি এখানে পুরো ডিটেলসটাই লিখে দিয়েছি। যেসব প্রাকৃতিক শক্তির আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণর অপসরণ বা বহনের ক্ষমতা আছে তাকে আমরা কী বলবো? পর্যায়নের। আরেকবার বোঝানোর চেষ্টা করছি। যেসব প্রাকৃতিক শক্তির আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণর অপসরণ বা বহনের ক্ষমতা আছে, তাহলে এমন কিছু প্রাকৃতিক শক্তি আছে যারা কি করছে? আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ অপসরণ করছে বা বহনের ক্ষমতা করছে বা বহন করার মাধ্যমে সঞ্চয় করছে ইত্যাদি, যাবতীয় যা কাজ করছে সবটাই কি হচ্ছে? পর্যায়নের মাধ্যম। তাহলে পর্যায়নটা আমরা এতক্ষণ ধরে শিখলাম, তাহলে পর্যায়নটা যে পথে হচ্ছে বা যার দ্বারা হচ্ছে সেটাই হচ্ছে পর্যায়নের মাধ্যম। তাহলে পরীক্ষায় শর্ট কোশ্চেন আসতে পারে, পর্যায়ের গুরুত্বপূর্ণ মাধ্যম কি? নদী। এছাড়া আরও আছে সমুদ্র তরঙ্গ, তারপরে হিমবাহ, বায়ু, তারপরে তোমার আরও এটসেট্রা এটসেট্রা, যেটা আমরা একটু আগে দেখলাম। ঠিক আছে। সমস্তটাই হচ্ছে আমাদের কি? পর্যায়নের মাধ্যমে সৃষ্ট প্রাকৃতিক শক্তি। ঠিক আছে। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের আসতে পারে 2 নাম্বার, সেটা হচ্ছে ভূমিধস। টিকা আকারে সেটা হচ্ছে ভূমিধস। ভূমিধস জিনিসটা কি? এখানে আমি একটা ছবি লিখেছি, দেখো নেপালে এই ভূমিধসটা হয়েছিল। এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে রাস্তাটা, এই রাস্তাটা এত পর্যন্ত ছিল। ঠিক আছে। আর এখানে অনেক গাছপালা ছিল, কিন্তু এখন কি হয়েছে দেখো, এই অনেকটা ভিতরে ঢুকে গেছে রাস্তাটা, মানে কি ধস হয়ে গেছে, এবং ধস হয়ে টোটাল ভূমিটা পাদদেশে জমা হয়ে গেছে। তার মানে কি? আমি এখানে সুন্দর করে লেখার চেষ্টা করেছি, দেখো অভ্যন্তরীণ শক্তিবল কম হলে, অভ্যন্তরীণ শক্তিবল মানে কি? এই যে টোটাল যে ভূমিটা ছিল আগে অ্যাটাচ, চলো আমরা একটু ছবিটা মুছে দেওয়ার চেষ্টা করি। এই যে টোটাল এলাকা যখন সুন্দর কম্প্যাক্ট ছিল মাটি, সেখানে একটা শক্তিবল ছিল ভিতরে। আর বাহ্যিক চাপ মানে কি? বাইরের থেকে যখন একটা বহির্জাত প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট কোনো একটা প্রাকৃতিক শক্তি এখানে এসে চাপ দিল প্রচণ্ড পরিমাণে, সেই শক্তির থেকে ভিতরে যে শক্তিটা ছিল, এখানে ভিতরে যে শক্তিটা ছিল সেই শক্তি অনেক কম হয়ে গেল। বাইরের শক্তিটা অনেক বেশি আর ভিতর শক্তিটা কম। ফলে কি হলো? ও আর থাকতে পারলো না। ফলে কি করলো? সে নিচের দিকে, পৃথিবীর মধ্যাকর্ষণ টানে নিচের দিকে সরে যেতে চাইলো। তখন সেটাই হচ্ছে আমাদের ভূমিধস, প্রচণ্ড পরিমাণ ভূমিধস। এর ফলে অনেক মৃত্যু হতে পারে মানুষের। ধরো তুমি রাস্তাতে যাচ্ছ, ভূমিধস হলো, তুমি নিচে গড়িয়ে পড়লে মারা গেল, বা নিচে যদি কোনো জনবসতি এলাকা থাকে তখন সেটাও ক্ষয়ক্ষতি হতে পারে। তাহলে সেটাই তুমি নিজের মতো করে বানিয়ে লেখো। ভূমিধস জিনিসটা তুমি কি লিখলে, তারপর লিখলে এর ফলে কি কি হতে পারে, দুটো কথা আমি বলেই দিলাম এই মুহূর্তে। তাহলে সেটাই তুমি নিজের মতো করে লেখো। ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিচ্ছি যে অভ্যন্তরীণ শক্তিবল কম হলে বাহ্যিক চাপের ঢালের কৌণিক মান বৃদ্ধি পায়। কৌণিক মান বৃদ্ধি পাওয়ার মানে কি? এখানে আমি বলেছি দেখো, কৌণিক মান বৃদ্ধি পায়। এর মানে কি? আগে আগে মনে করো এরকম ছিল, এরকম ঢাল ছিল, এইবার ভূমিধস হয়েছে, এইবার ঢালটা এরকম হয়ে গেল, কৌণিক হয়ে গেল, আরও বেশি হয়ে গেল। তাহলে এটাকে আমরা কি বলছি? কৌণিক মান বৃদ্ধি পেল। ফলে কি হচ্ছে? অভিকর্ষ শক্তির টানে সমস্ত শিলাখণ্ডগুলো এই পোর্শনটা একদম গড়িয়ে নিচে চলে এসে ভূমিধস সৃষ্টি করতে পারে। ঠিক আছে। আশা করি আজকের অধ্যায়টা তোমরা বুঝতে পেরেছ। সাতটার প্রথম অধ্যায় আজকে আমরা এখানে শেষ করলাম। নেক্সট অধ্যায় কি হবে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে সেই পথে আমরা এগোতে পারবো সহজেই। ঠিক আছে। তোমরা অবশ্যই এটা খাতায় নোট করে নেবে, আর যদি তুমি বুঝতে না পারো একবার ছেড়ে আরেকবার দেখো। এটাই হচ্ছে বেস্ট ওয়ে আমার বলে মনে হয় পড়াশোনার। ফরম্যাট আকারে পড়াশোনা করো। ঠিক আছে। এটা আমার কথা, যেটা আমরা
ঠিক আছে? যদি এর থেকে আর ভালো প্রসেস তোমরা পড়াশোনা করতে পারো তাহলে আমাকে জানাবে, কমেন্ট করো, আমাকে ফোন করো, আমি তোমাদের ফোন নাম্বারও দিয়ে দেবো, কোনো চাপ নেই। যাবতীয় যা যা প্রবলেম হবে এই সমস্ত নোট তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। যদি তোমরা যুক্ত হতে চাও কমেন্ট করবে, যা যা প্রবলেম হবে সব আমাকে বলবে, কোনো চাপ নেই। ঠিক আছে, চলো তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আশা করি তোমরা পড়াটা বুঝতে পেরেছো। ঠিক আছে, থ্যাংক ইউ, বিদায়।